আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলাসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া সীমান্তের দিকে লং মার্চ করছে বিএনপির ৩ সহযোগী সংগঠন। লং মার্চ পূর্ব নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়েও চায় না বাংলাদেশ জনগণের কথায় চলুক। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। নয়াপল্টন থেকে শুরু হয়ে আখাউড়া সীমান্তমুখী লং মার্চ এগিয়ে চলে কাঁচপুর, ভুলতা, গাউসিয়া হয়ে নরসিংদী সড়ক ধরে। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলাসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের লং মার্চকে স্বাগত জানিয়ে পথে পথে অভিবাদন জানায় হাজারো নেতাকর্মী। লং মার্চের শুরুতে নয়াপল্টনে জড়ো হয় নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত বাংলাদেশে কর্তৃত্ব করতে চায়। একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছে। ভারত ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। পথে পথে বিপুল সংখ্যক নেতাকর্মীর অভিবাদনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা সীমান্তের দিকে এগিয়ে যায় লং মার্চ। ভৈরবে একটি পথসভা শেষে আখাউড়ার আগে 2 কিলোমিটার পায়ে হেঁটে সীমান্তে পৌঁছবে লং মার্চকারীরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির 3 সহযোগী সংগঠনের এই লং মার্চ প্রতিবাদের পাশাপাশি দলের সাংগঠনিক ভিতকেও মজবুত করবে বলে মনে করেন দলীয় নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নরসিংদী। এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী হাসান মাহমুদের কাছে। হাসান, লং মার্চ কোথায় পৌঁছেছে এখন, আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আসলে নয়াপল্টন থেকে যে শুরু হয়েছিল লং মার্চটি, সেই লং মার্চটি কাঁচপুর, ভুলতা, গাউসিয়া হয়ে আমরা এখন রয়েছে আসি নরসিংদীতে। নরসিংদী পার হচ্ছে, নরসিংদীর বিশাল অংশ কিন্তু এই সড়কে পড়ে এবং এই সড়কের দুধারে কিন্তু নেতাকর্মীরা এই লং মার্চকে অভিবাদন জানাচ্ছে এবং লং মার্চের পথে পথে আসলে লং মার্চে আটকে যাচ্ছে। বিশেষ করে যেই সড়কগুলো দিয়ে এই লং মার্চটি অতিক্রম করছে, সেই সড়কটি আসলে 2 লেনের এবং যার কারণে 2 লেনের এই সড়কের কারণে অনেকটা যানজটের তৈরি হচ্ছে বলা যায়, যে বিশেষ করে গাড়িকে ধীর গতিতে এগুতে হচ্ছে, এটি একটি বিষয়। অন্যদিকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আর যে নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন জেলার এবং উপজেলার কিংবা ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুপাশে এই লং মার্চকে অভিবাদন জানাচ্ছে এবং বিশেষ করে আমরা দেখেছি যে এখানে যে রয়েছেন ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্য নেতাকর্মীরা অর্থাৎ কেন্দ্রীয় নেতারা, তারা কিন্তু এই লং মার্চটির সামনে এবং পেছনে দারুণভাবে লং মার্চটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কারণ বিশাল প্রায় 2 থেকে 3 কিলোমিটার এলাকা জুড়ে এই লং মার্চটি হচ্ছে। বলা যায় যে 3 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু গাড়ির এই বহর রয়েছে, পাশাপাশি দুপাশে রয়েছে নেতাকর্মীদের উচ্ছ্বাস ধ্বনি। সব মিলিয়ে বহরটি এগিয়ে চলছে এবং ভৈরবে একটি পথসভা হবার কথা রয়েছে। ভৈরবে পথসভাটিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না এবং সেইখানে একটি পথসভার শেষে বহরটি আবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা করবে। অর্থাৎ সবচেয়ে যে শেষ সীমান্ত আখাউড়া, আগরতলা, ভারতের আগরতলা এবং বাংলাদেশের আখাউড়া, এই সীমান্তে কিন্তু যাবে এবং যাবার আগে 2 কিলোমিটার তারা কিন্তু সেখান থেকে পায়ে হেঁটে যাবে। যদিও এখন মাইক্রো বা পিকআপ বা বিভিন্ন গাড়িতে কিন্তু এই বহরটি চলমান রয়েছে এবং বিভিন্ন জায়গায়
মাঝে মাঝে থেমে যাচ্ছে, কখনো বহর এগিয়ে চলছে, কখনো থেমে যাচ্ছে। এই পদ্ধতিতে বহরটি কিন্তু সামনে এগিয়ে চলছে, অর্থাৎ আমরাও গাড়িতে রয়েছি। তো এইভাবে ধারণা করা হচ্ছে যে হয়তোবা ঘন্টা খানেকের মধ্যে আমরা ভৈরবে পৌঁছতে পারবো, এবং ভৈরবে সেই পথসভাটির পরে হয়তোবা এই লং মার্চের যে বহরটি রয়েছে, দীর্ঘ গাড়ি বহর, সেই গাড়ির বহরটি হয়তোবা আপনার ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া সীমান্তের দিকে রওনা করবে। এবং সেইখান থেকে এর আগে নয়াপল্টনে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছে, এবং সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন, এবং তিনি সেইখানে তার বক্তব্যগুলো তুলে ধরেছেন, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং সেখানে তিনি একটি কথা বলেছেন যে ভারতের উচিত প্রতিবেশী রাষ্ট্রের সাথে অন্তত পররাষ্ট্র নীতি অনুযায়ী বন্ধুসুলভ আচরণ করা। তো লং মার্চটি এগিয়ে চলছে, এবং লং মার্চটি ভৈরবের পরে আগরতলা সীমান্তে গিয়ে হয়তো পৌঁছতে হয়তো বিকেল গড়িয়ে যাবে। দর্শক, জানছিলাম বিএনপির 3 সহযোগী সংগঠনের লং মার্চের খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কাজ সম্পন্ন করা যাবে বলে মনে করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাটম্যান। একই সাথে তিনি মনে করেন ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, এবং সে কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা সহযোগিতা করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, আন্তর্জাতিক অপরাধ আইনের যে সংশোধনী হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড মেনেই করা হয়েছে, তবে আরও কয়েকটি ধারা সংশোধনের প্রয়োজন হতে পারে। সে বিষয়ে প্রস্তাবনা দেওয়া হবে। ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এবং তা যেন আন্তর্জাতিক মানের হয়, সে বিষয়ে তার অভিজ্ঞতা দিয়ে প্রসিকিউশনকে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন টবি ক্যাটম্যান। শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যেতে পারে বলে মত দেন তিনি। It is the role of the chief prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence, or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. That is a matter that's not my decision to make, but certainly we would hope, and certainly we would make a call to India as a democratic state, that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. রাজধানীর বায়ু দূষণ সহনীয় মাত্রা ছাড়িয়েছে বহু আগেই। বাতাসে দূষণের বিশ্বের ইন্ডেক্সে বেশিরভাগ সময় র্যাঙ্কিংয়ে শীর্ষে এখন রাজধানীর বাতাস, যার মূল কারণ হল বাতাসে অতিমাত্রায় অতি ক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি, গড়ে প্রায় 2.5 PM। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে যা প্রায় 50% বেশি। এদিকে ঢাকা ও আশেপাশের এলাকার বায়ুর মান মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে জানিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সবাইকে বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। ঢাকার বায়ু দূষণ এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঢাকার শহর হলো ধুলার শহর, বায়ু দূষণের শহর, শব্দ দূষণ, সব মিলে ঢাকার শহর। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যে বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে হয়, বিশ্বের সবচেয়ে জনবহুল মেগা সিটি ঢাকায় সেই বাতাসই হয়ে উঠেছে প্রাণঘাতী। বায়ু দূষণের ফলে বাড়ছে জনদুর্ভোগ, সেই সাথে রাজধানীর স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণও এটি। আমাদের যেমন মনে করেন শ্বাসকষ্ট হয়, তারপরে আরও বুকের ব্যথা হয়, ঠান্ডা সর্দি লাগেই থাকে। ধুলাবালু হেভি ওরা ওরে আর কি, উইরা মানুষের অনেক ক্ষতি হয়, নাকে যায়, কাশি হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষণায় দেখা যায় বায়ু দূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমেছে 7 বছর, আর রাজধানীবাসীর গড় আয়ু কমেছে 8 বছর। সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউ এয়ার ওয়েবসাইটের তথ্য মতে ঢাকার বায়ুমান সূচকের স্কোর 300 এর ওপর। আন্তর্জাতিকভাবে বাতাসের এ মানকে দুর্যোগপূর্ণ ধরা হয়। বিশেষজ্ঞরা বলছেন নভেম্বর থেকে মার্চ
এই 5 মাসে সারা বছরের সবচেয়ে বেশি অর্থাৎ 65 থেকে 70 ভাগ বায়ু দূষণ হয়। 2024 সালে নভেম্বর মাসের বায়ু দূষণ এর পূর্ববর্তী 9 বছরের বায়ু দূষণের তুলনায় প্রায় 11 ভাগ বেশি। আমরা এমন বায়ু সেবন করছি যেটি নির্মল বায়ু তো নয়, এটি অস্বাস্থ্যকর থেকে খুবই অস্বাস্থ্যকর। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4-5 মাস যদি আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারি, মোট বায়ু দূষণের একটি বৃহৎ অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারব। একই সঙ্গে বিশেষজ্ঞ জানান, ঢাকায় সবচেয়ে বায়ু দূষণ হয় অবকাঠামো নির্মাণের কারণে 51 ভাগ, শিল্প কারখানা ও ইটের ভাটা 29 ভাগ, যানবাহন থেকে 16 ভাগ। বায়ু দূষণের কারণে হাঁপানি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন রাজধানীবাসী। প্রথমে আক্রান্ত ফুসফুস। ফুসফুসে কি হয়? ফুসফুসে অ্যালার্জিজনিত রোগ, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিবি এগুলো হচ্ছে। বেড়ে চলেছে হৃদরোগের ঝুঁকি, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি জটিলতা, ইভেন আমাদের প্রজনন ক্ষমতা হ্রাস পেতে শুরু করেছে এই এয়ার পলিউশনের কারণে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি কমাতে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। আর্মি এভিয়েশন গ্রুপ থেকে প্রশিক্ষণ নেওয়া পাইলটদের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাত আরও বেশি নিরাপদ ও অত্যাধুনিক হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এভিয়েশন বেসিক কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ এবং ফ্লাইং ব্রেভেট প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। রাজধানীর পুরাতন বিমানবন্দরে আর্মি এভিয়েশন গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে। কোর্সে সেনাবাহিনীর 18 জন, নৌবাহিনীর 4 জন এবং পুলিশের 2 জন মিলিয়ে মোট 24 জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণে পাইলটরা বিমান, হেলিকপ্টার ও ড্রোন উড়ানো নিয়ে তাত্ত্বিক এবং ফ্লাইং প্রশিক্ষণ গ্রহণ করেন। আর্মি এভিয়েশন গ্রুপের অধীনে এ পর্যন্ত 850 জন কর্মকর্তা এভিয়েশনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত হয়েছেন। American helicopter, this helicopter, the U.S. presidents do fly with these helicopters. We'll be having those, inshallah, in near future, where you'll find that aviation is becoming richer day by day. So the graduating pilots, you can well imagine that you'll be having some exciting time, challenging time ahead, enjoyable time ahead. You'll be flying with all those. Thereby, we would like to enrich our Army aviation. মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি দখলে নেওয়ার পরিপ্রেক্ষিতে নাফ নদীর বাংলাদেশ সীমান্তবর্তী জল এবং নাইখংছড়ির স্থলপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড এবং বিজিবি সদস্যরা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে টেকনাফ অঞ্চলের সীমান্তের ওপারে যুদ্ধ চলছে। গতকাল থেকে সেদেশের জলসীমানায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি। তাই টেকনাফের ফিশিং ট্রলার মালিকদের বলা হয়েছে, নাফ নদীর সীমান্ত এই মুহূর্তে অতি ঝুঁকিপূর্ণ, সেখানে কোনো ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি এবং কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে। এদিকে টেকনাফ সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইনের মংডুতে গোলার শব্দে আতঙ্কে রয়েছে টেকনাফ সীমান্তের বাসিন্দারা। বাৎসরিক বেতন 15% বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, নিম্নতম মজুরি 25,000 টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। সকাল থেকেই কর্মবিরতি পালন করছে শিল্পাঞ্চলের 13টি বৃহৎ শিল্প কারখানা শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল 10টা নাগাদ ছুটি ঘোষণা করা হয় 12টি কারখানায়। পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভুইয়া জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের অভিযোগ, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেই তুলনায় আমাদের বেতন ও ভাতা বাড়েনি, তাই বাধ্য হয়ে শ্রমিকরা কাজে হাজিরা দিয়ে রাস্তায় নেমে আসে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।